নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ডলারের দরপতন ও ট্রাম্পের অবস্থান নেপথ্যে কি? ভুল করে হত্যা মামলার ৩ আসামি ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ, অবশেষে আটক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ দলীয় এমপিদের মুখে অদৃশ্য টেপ, বললেন আলী রিয়াজ। ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন, বললেন মঞ্জু। নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬ দেশ থেকে আসছেন ৫৭ প্রতিনিধি। সমঝোতা চুক্তি কুর্দিরা ধাপে ধাপে একীভূত হবে সিরিয়ার সেনাবাহিনীতে। সর্বশেষে জানাবো, বিএনপি প্রার্থী বললেন তারেক রহমান আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ দেবেন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চাই, সিটি কর্পোরেশন চাই। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে এদিন সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী ৪ আসনের প্রার্থী মোহাম্মদ ইশাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। জনসভায় নোয়াখালীর উন্নয়নে ৬টি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। যারা ভালোবাসতে পারেননি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন, যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে জামায়াত আমির বলেন, সুবর্ণচরে একজন দুঃখিনী মা যাকে হায়নারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাল্লাহ। যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, আমরা দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই। ১১ দলের প্রার্থীদের অধিকাংশের বয়স ৪৫-এর নিচে, যা বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের। ডলারের দরপতন ও ট্রাম্পের অবস্থান নেপথ্যে কি? চলতি সপ্তাহে ইউরোর বিপরীতে ডলারের দর ৪.৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুর্বল ডলার করার খুব ভালো কাজ করছে, তবে পরদিনই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শক্তিশালী ডলারের পক্ষে মত দেন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য একটি ইঙ্গিত তিনি বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন উৎপাদন খাতকে শক্তিশালী করতে ডলারের মান কম থাকাকেই ইতিবাচক হিসেবে দেখছেন। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, ডলারের মান কমার প্রভাব বহুমুখী। এতে মার্কিন রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ে, তবে এর নেতিবাচক দিকও আছে। এর ফলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ডলার বর্তমানে কতটা দুর্বল? ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ডলার ইন্ডেক্স অনুযায়ী মার্কিন মুদ্রার মান প্রায় ১২% কমেছে। এই ইন্ডেক্সে ইউরো ও ইয়েন সহ আরও ৪টি মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপ করা হয়। অবশ্য ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনের দিন থেকে শপথ গ্রহণ পর্যন্ত ডলারের মান প্রায় ৬% বেড়েছিল। এরপর থেকেই মূলত এর পতন শুরু হয়। তবে ঐতিহাসিক প্রেক্ষাপটে ডলার এখনও খুব বেশি দুর্বল নয়। গত মঙ্গলবার রাতে ইউরোর মান $১.২০ ছাড়িয়ে যায়, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। তবে ২০০৮ সালের জুলাইয়ের $১.৬০ রেকর্ডের তুলনায় এটি এখন অনেক নিচে। ট্রাম্পের আমলে ডলারের মান কমছে কেন? গত মঙ্গলবার ডলারের মান অতিরিক্ত কমে গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি মনে করি এটি চমৎকার। আমাদের ব্যবসা বাণিজ্য দেখুন। আইএনজির বৈদেশিক মুদ্রা কৌশলবিদ ফ্রান্সিসকো পেসোল বলেন, ট্রাম্পের মন্তব্যের প্রভাব থাকলেও ডলারের বড় দরপতন আগেই ঘটেছে। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের ওপর নতুন শুল্ক আরোপের হুমকির পর থেকেই মূলত বিনিয়োগকারীরা মার্কিন মুদ্রা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। ৭৯ বছর বয়সে এই মার্কিন প্রেসিডেন্টের নীতিমালার এই অনিশ্চয়তা ছাড়াও ফেডারেল রিজার্ভের নতুন প্রধান নিয়োগের বিষয়টিও এখানে বড় ভূমিকা রাখছে। বর্তমান প্রধান জেরোম পাওয়েল সুদের হার পর্যাপ্ত না কমানোয় ট্রাম্প বারবার তার সমালোচনা করেছেন। পাওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে যদি এমন কেউ আসেন যিনি সুদের হার আরও কমানোর পক্ষে, তবে ডলারের ওপর চাপ আরও বাড়বে। মার্কিন অর্থনীতিতে এর প্রভাব কি?
ডলার সস্তা হলে বিশ্ববাজারে মার্কিন পণ্য সস্তা হয়, যা রপ্তানি বাড়াতে সাহায্য করে। এটি মার্কিন উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সহায়ক, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এছাড়া বিদেশে ব্যবসা করা মার্কিন কোম্পানিগুলোর মুনাফা এবং যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটন বাড়াতেও এটি ভূমিকা রাখে। নেশন ওয়াইডের অর্থনীতিবিদ ওরেন ক্লাচকিন বলেন, সাধারণত সব প্রেসিডেন্টই শক্তিশালী ডলারের কথা বলেন, কিন্তু পর্দার আড়ালে বা প্রকাশ্যে তারা মুদ্রার মান কিছুটা কমই চান, যাতে তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জন সহজ হয়। 2024 সালের নভেম্বরে এক গবেষণাপত্রে ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরান যুক্তি দিয়েছিলেন যে বিশ্ব বাণিজ্যের ভারসাম্য ফেরাতে ডলারের অতিমূল্যায়ন কমানো জরুরি। তবে সস্তা ডলারের নেতিবাচক দিক নিয়ে সতর্ক করেছেন ফরেক্স লাইফের বিশ্লেষক অ্যাডাম বার্টন। তার মতে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে। তিনি বলেন, ডলারের মান পড়ে যাওয়ার ঝুঁকি বড় হলো, এর ফলে মুদ্রাস্ফীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাটন মনে করেন, ডলারের এই পতন দেখে বিনিয়োগকারীরা অন্যান্য মার্কিন সম্পদ থেকেও মুখ ফিরিয়ে নিতে পারেন। ভুল করে হত্যা মামলার 3 আসামি ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ, অবশেষে আটক। জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার 3 আসামিকে অবশেষে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব 14। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া 3 আসামি হলেন মোহাম্মদ আনিস মিয়া, রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা। একটি হত্যা মামলার আসামি হিসেবে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারাসূত্র জানায়, গত 27 জানুয়ারি অসতর্কতা বশত জামিননামা ছাড়াই ওই 3 আসামিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। প্রোডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর কারাগারের ভেতরেও বাইরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এটি একটি অনিচ্ছাকৃত ও ভুলজনিত ঘটনা। তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করবে। দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর 3 আসামি পরস্পর যোগসাজশ চেক আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 14 তাদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ দলীয় এমপিদের মুখে অদৃশ্য টেপ, বললেন আলী রিয়াজ। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ হচ্ছে নিজ দলের এমপিদের মুখে স্কচ টেপ দেওয়ার মতন। এ ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশে বিশাল বাধা। এ ব্যবস্থার উত্তরণে সংস্কার প্রস্তাবে অর্থ বিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ নিজ দলের অনুগত থাকবে। অন্য বিষয়ে এমপিরা স্বাধীন মতামত প্রদান করতে পারবেন, এমন প্রস্তাব করা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার 29 জানুয়ারি বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝিয়ে দেয়া। যে অধিকার প্রতিষ্ঠার জন্য 1971-এ মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে অধিকার প্রতিষ্ঠার জন্য 2024-এ গণ অভ্যুত্থান রচিত হয়েছে, অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে 54 বছর পর আবার মানুষের অধিকার বুঝিয়ে দেবার সুযোগ এসেছে। আমরা হেলাই এ সুযোগ হারাবো না। জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, কিন্তু এতদিন সেই জনগণকে বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি, যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটের জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা গঠন সম্ভব। রাষ্ট্রপতির নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, বিগত সময়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব হতো। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারেন না। অথচ বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, সচিবালয়, বিচার ব্যবস্থায় বিচারপতি নিয়োগ এসব রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়। কিন্তু বাস্তবে এগুলো তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনুসারেই হয়ে থাকে। ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন, বললেন মঞ্জু। ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার একটি কার্ড দেন, যেন চাঁদাবাজ আসলে পকেট থেকে বের করে দেখাতে পারি। তারেক জিয়ার একটা কার্ড আছে, এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও ফেনী 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, গুম, খুন, ইফটিজিং ও নারী নির্যাতন থেকে বাঁচতে একটা কার্ড দেন, এতে সকলেই খুশি হবে। আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই। চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি থেকে বাঁচার জন্য যদি কোনো কার্ড প্রচলন করেন, তাহলে আমি নিজেও ধানের শীষে ভোট দেওয়ার চিন্তা করতাম।
শুক্রবার ৩০শে জানুয়ারি দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দিল্লিতে বসে হুমকি দিচ্ছেন, ষড়যন্ত্র করছেন। একবার হেলিকপ্টারে দিল্লি পালিয়ে গেছেন, কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ পাবেন না। অনেক রক্তের দাগ এখনো শুকায়নি, অনেক মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এর মধ্যে একটি বড় দল নির্বাচন চেয়ে বসলেন। আমরা বলেছিলাম, একটু রক্তের দাগ শুকাতে দেন, শহীদদের হত্যার বিচারের পদক্ষেপ নিতে দেন, এই রাষ্ট্রে যেন আর ফ্যাসিবাদ ফিরতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন। তিনি বলেন, এখন নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনারা এত দ্রুত চেহারা বদলাবেন ভাবতে পারিনি। আপনাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছেন কারণ আপনারাই নাকি নতুন বাংলাদেশ গড়বেন। এতে আমরাও খুশি হয়েছিলাম, কিন্তু এখন আবার ধাপে ধাপে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, এতে আমরা মর্মাহত হয়েছি। মঞ্জু বলেন, এবারের নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দিলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনগুরুত্বপূর্ণ চাহিদা পূরণে কাজ করব। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নতুন রাজনীতি করতে চাই। পুরনো রাজনীতি করে দেশকে ধ্বংস করা হয়েছে। আমরা বাংলাদেশকে নতুন পথ দেখাতে চাই। নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬ দেশ থেকে আসছেন ৫৭ প্রতিনিধি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে ৫৭ জন প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। শুক্রবার ৩০শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বার্তায় বলা হয়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিল দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষক দল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক। দেশটির ১২ জন সংসদ সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা। নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এদিকে কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো আদ্দো। এ দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ এবং সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাশ আদিবা মোহাম্মদ রাজি। সমঝোতা চুক্তি, কুর্দিরা ধাপে ধাপে একীভূত হবে সিরিয়ার সেনাবাহিনীতে। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী কুর্দি সশস্ত্র বাহিনীর সদস্যরা ধাপে ধাপে সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে। শুক্রবার ৩০শে জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দেশ জুড়ে নিয়ন্ত্রণ জোরদারে কাজ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উত্তরাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর বিরুদ্ধে সামরিক অভিযান চালায় সরকারি বাহিনী। তবে গত এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত একটি সমঝোতায় রূপ নিয়েছে বলে শুক্রবার এসডিএফ এক বিবৃতিতে জানায়। এর কিছুক্ষণ পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনও চুক্তির বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, কুর্দি বেসামরিক প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত হবে এবং চুক্তির তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হবে। গত ৩ সপ্তাহে সরকারি বাহিনী সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এসডিএফ এর কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়ার পর এই সমঝোতা হলো। এতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্ব আরও সুসংহত হলো বলে বিশ্লেষকদের ধারণা। মাসের পর মাস আলোচনার পরও কুর্দি যোদ্ধা ও রাজনৈতিক কাঠামোকে কেন্দ্রীয় ব্যবস্থায় আনতে না পারায় তার সরকার চাপের মুখে ছিল। বিএনপি প্রার্থী বললেন, তারেক রহমান আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ দেবেন। দেশনায়ক তারেক রহমান আবারও আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে, যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন।
যশোর ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদকে সম্প্রতি এমনটাই বলতে শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশিদ আহমদ প্রার্থী সম্প্রতি হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে সেখানে তিনি এসব কথা বলেছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, যশোর ৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদ মূলত জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপির শরিক দল হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে ওই আসনে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশিদ আহমদকে বলতে দেখা যায়, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, নিষিদ্ধ যত রাজনৈতিক দল ছিল সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে, তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন।